আমার গল্প পড়ে শোনানোর যাত্রায় বেশ লম্বা একটা বিরতি নেওয়ার পর আবার ফিরে এসেছি। এখন কততম গল্প চলছে তার হিসাব রাখাও আমি বাদ দিলাম। আজ আমি পড়ে শোনাবো আমারও অতি প্রিয় লেখিকা। কিছুটা ধারণা অবশ্যই করতে পারছেন, আমি আগেও বলেছিলাম আমি প্রতিভা বসুর বেশ কটা উপন্যাস পরপর পড়ে শোনাবো। তো আজকে আমার পড়ে শোনাবো প্রতিভা বসুর দ্বিতীয় উপন্যাসের নাম বিবাহিতা স্ত্রী। এই উপন্যাসটা শেষ করতে আমার বেশ খানিক সময় লাগবে, অর্থাৎ এটা হয়তোবা 5 থেকে 7 কিংবা 10টা পর্ব লেগে যেতে পারে। আশা করি এই সময়টাতে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে না। তো দেরি না করে শুরু করছি প্রতিভা বসুর আজকের উপন্যাস বিবাহিতা স্ত্রী। প্রমীলার স্বভাব মন্দ বলে কপাল মন্দ নয়। জীবনে তার নিজের বুদ্ধিতে যা যা সবচাইতে বেশি কাম্য বলে মনে হয়েছিল সবই সে পেয়েছিল। জন্মেছিল ধনবান পিতার ঘরে, সেখানে তার একচ্ছত্র সাম্রাজ্য ছিল। হিংসা, দেশ, লোভ, ক্রোধ চরিত্রে প্রায় প্রত্যেকটা রিপু নিয়েই সে এসেছিল সংসারে। পিতার অপরিমিত প্রশ্রয়ে সেগুলো আগুনে ঘৃতাহুতির মতো আরও অনেকটা বেড়ে উঠবার অবকাশ পেল। কাজে কাজেই তার সেই হিংসুক স্বভাব, ঝগড়ার প্রবৃত্তি এবং অন্ধ স্বার্থপরতা প্রভৃতি মনের যাবতীয় ক্লেদ আশপাশের সকলকেই পীড়িত করত। কেবলমাত্র যারা অত্যন্ত দুর্ভাগ্যবশত তার নিকটতম আত্মীয় রূপে জন্মগ্রহণ করিয়াছিল তারাই যে কেবল উৎপীড়িত হতো তা নয়। প্রমীলার মা সুধাময়ীও অত্যন্ত অসুখী ছিলেন। প্রমীলার আগে আরও 3টি শিশু জন্মেছিল সেই বাড়িতে। একটি কোনো এক বসন্তের সকালে, একটি শীতের ঈষদুষ্ণ দুপুরে, আর একটি শরতের শেফালি ঝরা সন্ধ্যায়। প্রথমটি অন্ধ হয়ে এসেছিল, পৃথিবীকে সে দেখেনি। সুধাময়ী মৃতপ্রায় হয়েছিলেন এই সন্তানের জন্ম দিতে। কাজেই শিশুটি তার 1 সপ্তাহের ক্ষণিক জীবনে মাতৃসুধা পান করেও দেখেনি তার আস্বাদ কেমন। এ দায়ের হাত থেকে ও দায়ের হাতে, এ মাসির কোল থেকে ও পিসির কোলে, এ যেতে যেতেই শেষ হয়ে গেল। দ্বিতীয়টি ছিল 17 দিন। রোগা, ছোট্ট, জীর্ণ শীর্ণ, এইটুকু একটা ছাল ছাড়ানো পাখির মতো। যে কয়দিন রইল অবিশ্রান্ত কাঁদল। তারপর হঠাৎ কান্না থামল একদিন। একটু লাল হলো, একটু নীল হলো, একটু যেন হাসলো যাবার আগে, তারপরে স্থির। পদ ভুল করে তাই বুঝি পরের ঘরে এসে পড়েছিল। এবার রাস্তা চিনে চলে গেল আপন ঘরে। এরপরে প্রমীলার মা শয্যা নিলেন এবং কোনো প্রাণকণিকাকে এ বাড়িতে আমন্ত্রণ করার তুল্য পাপ যে আর নেই সে সত্যটিও হৃদয়ঙ্গম করলেন। কাজেই চেষ্টা করলেন যাতে আর কোনো শিশু না জন্মায় তার গর্ভকোষে, তার স্বামীর দূষিত রক্তে। তার অশান্তিময় জীবনে আর যেন দুঃখ না বাড়ে। কিন্তু যজ্ঞেশ্বর কন্ট্রাক্টর তার স্বামিত্বের বলাৎকারে স্ত্রীর সব আপত্তি ভাসিয়ে প্রত্যহের চেষ্টায় কিছুকালের মধ্যেই আর একটি বীজ উপহার দিলেন। বললেন, একটু হাসো, একটু খুশিতে থাকো, ডাক্তারের কথা মতো খাও দাও, তোমার জন্যই তো এমন রুগ্ন শিশুর জন্ম হয়। আমার জন্য? মা চোখের ভুরুর একটি দিক তুলে স্ত্রী এমন করে তাকালেন স্বামীর দিকে যে যজ্ঞেশ্বর বাবুর ছোট ছোট লাল লাল করমচার মতো চোখ পিটপিট করতে লাগলো। 10 মাস পরে আরেকটি মৃত সন্তান জন্মালো তাদের। প্রমীলার সম্ভাবনা হলো তার পুরো 11 বছর বাদে। এতদিন পরে আবার কেন? এই প্রশ্নটি সুধাময়ী অনেক দিন আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে জিজ্ঞেস করেছেন, কি জানি কার উদ্দেশ্যে।
আলস্যে, অবসাদে, ঘেন্নায়, খারাপ লাগায় শরীর ভেঙে পড়েছে তার। রাত দুটোয় গৃহ প্রত্যাগত স্বামীর মুখের দিকে তাকিয়ে বোবা হয়ে গেছে সব ইচ্ছে, সব স্বাদ। মাতৃত্বের ক্ষুধা তার মিটে গিয়েছিল। বিবাহিতা জীবন তাকে নিয়ে যে বঞ্চনা করল, গর্ভজাত সন্তান যে তার ক্ষতি পূরণ করে দিবে না, সেটা তিনি তার প্রথম সন্তানের জন্ম দিয়েই বুঝেছিলেন। তাছাড়া যে আসবে, সে যে তার পিতারই পুনরাবৃত্তি হয়ে আসবে না, তার কি কোনো স্থিরতা আছে? সেই সন্তান দিয়ে আবার কার জীবনে তিনি নিজের জীবনের প্রতিচ্ছবি দেখবেন, এ কথা ভেবেই তার আরও বেশি খারাপ লাগতো। না, শত্রুর জন্যেও তিনি সেই কামনা করেন না। যজ্ঞেশ্বর কিন্তু ভীষণ খুশি হলো। সন্তানের পিতা হবার রোমাঞ্চ ছিল না তার মনে, ছিল সন্তানের পিতা হবার যোগ্যতার দম্ভ। এইখানে কোথায় একটা পরাজয়ের লজ্জা ছিল তার। স্ত্রী বন্ধা হলে কথা ছিল না, কিন্তু তা যে নয় সেটা তো আগেই প্রমাণ হয়ে গেছে। সন্তান দিয়ে যান বাঁচানোর মতোই মান বাঁচানোর একটা তাগিদ অনুভব করছিল সে ভেতরে ভেতরে। তাই আশায়, আকাঙ্ক্ষায়, প্রতীক্ষায় অধীর হয়ে তার নিরন্ধ্র কৃপণ মুঠো এবার ঢিলে হলো স্ত্রীর যত্নে। মা ভালো থাকলে সেই নির্যাস টেনে তবেই তো শিশু ভালো থাকবে। কন্ট্রাক্টারি করে রোজগার করে সে 2 হাতে, কিন্তু জমায় 10 হাতে। একটি পয়সা এপাশ ওপাশ হবার উপায় নেই। আর সে সঞ্চিত টাকায় দমদমের নির্জন মাঠে লিজ নিয়ে বস্তি বসিয়েছে 1/2 মাইল দূরে। ভাঙাচোরা একতলা পৈতৃক বাড়িকে তেতলা করে 5 ঘর ভাড়াটে বসিয়েছে। নিজে সেই একতলাতেই থাকে। লরি কিনেছে 3টা, 12 মাস ভাড়া খাটছে। নিজের জন্যেও একটা ঝরঝরে গাড়ি কিনেছে কার দুর্গতির সুযোগে। তাছাড়া ফাঁকে ফিকিরে আসবাবপত্রও কিনেছে কিছু, আর কিনেছে সোনা। ভারী ভারী গয়না গড়ানো হয়েছে তাই দিয়ে স্ত্রীর জন্য। কিনেছে 7 জরির বহুমূল্য শাড়ি। বিয়ে চুড়োয় যেতে আসতেই সেসব খুলে দেয় স্ত্রীকে। পড়তেই হয়। এক গা গহনা পরে রোগা ছোট্ট মানুষটি ধুঁকতে থাকে। ভারী ঘরে জরির বেনারসিতে বেলা দুপুরের রোদ্দুরে গা চিড়বিড় করে। কিন্তু উপায় কি? যজ্ঞেশ্বরের স্ত্রী না সে, তার স্বামীর টাকা আছে না, আর সেই টাকা তো তার শরীরেই ফুটে বেরোনো চাই। এমনিতে বাড়ির 8 পৌরে ব্যবস্থাটা কিন্তু একেবারে নিম্নতম। হেঁটো শাড়ি আর গিলটির চুড়ি পরে জন্ম গেল, আর অসন্ত অর্ধাসন। কেননা বাজে শৌখিনতা যজ্ঞেশ্বরের 2 চোখের বিষ। ওতে করে স্ত্রীলোকের ভ্রষ্টা হবার সম্ভাবনাই থাকে। তাছাড়া বাড়ির মধ্যে দেখতেই বা আসছে কে? খালি গায়েই থাকো আর সোনার জামাই পরো, দুটোই সমান। সেটা অবশ্যই সত্য। যজ্ঞেশ্বরের বাড়িতে লোক আসাটা নেহাত বিরল। সেটা সে পছন্দ করে না। লোক এলেই অপব্যয়। স্ত্রী তার লক্ষ্মী নয়, বাজে খরচের দিকে নজর বেশি। কে জানে, লুকিয়ে চুরিয়ে হয়তো 5 কাপ চাই তৈরি করে দিল। ঘরের চিনি, ঘরের দুধ পরের পেটে পাঠিয়ে কি যে লাভ কে জানে। প্রত্যেক দিন বাজারও করে না সে। 5 কাঠা জমি জুড়ে তার লাউ কুমড়োর ক্ষেত আছে, পুঁয়ের মাচা আছে। বিক্রি করেও প্রচুর থাকে তাদের খাবার মতো। মাছই তো বাজারে আসল খরচ, পয়সা তো তাতেই যায়। তাই নিয়ম করে সপ্তাহে 3 দিন কুচো চিংড়ি কি ছোট পুঁটি আসে। সেদিন তো প্রায় ভোজ। দুধটা অবশ্যই খায়, কেননা ঘরের গরু আছে 4টি। জল মিশিয়ে বেশিরভাগ বিক্রিতে গেলেও নিজেদের জন্য বরাদ্দ আছে খানিকটা। নিজে সে দুধ ভালোবাসে। ঐশ্বর্য তো ভোগের জন্য নয়,
ঐশ্বর্যের কাজই হলো স্থির হয়ে থেকে অন্যের বুক ফাটানো, চোখ টাটানো। তোমরা শোনো, তোমরা দেখো, তোমরা সবাই জানো আমার ঘরে এই আছে, ওই আছে, অত ভরি সোনা আছে, অত টাকা নগদ আছে, কত সব আসবাবপত্র আছে ঘর ঠেসে। সেই যজ্ঞেশ্বর দামি দামি ওষুধ খাওয়াতে লাগলো স্ত্রীকে। মাছ না খেলে প্রোটিনের অভাব হয়, আর প্রোটিনের অভাব হলে প্রসূতির শরীর খারাপ হয়, আর প্রসূতির শরীর খারাপ হলে শিশু রুগ্ন হয়। অতএব আসতে লাগলো মাছ। ফল খেলে শিশু সুস্থ থাকে। আসুক ফল। একতলার স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘর ডাক্তারের পছন্দ না। আচ্ছা চল, দোতলায় থাকি। আস্তে আস্তে নিবিড় মেঘের ফাঁকে ফাঁকে কখন যেন সুধাময়ীর মনেও রোদ উঠল একটু, মমতার রোদ। মাসের পর মাস বহন করতে করতে মনে মনে বললেন, আসছে আসুক, যেন আর আমাকে ছেড়ে না যায়, যেন বেঁচে থাকে কোল জুড়ে বুক জুড়ে। স্বামীর কথা মতো, ডাক্তারের কথা মতো প্রত্যেকটি পা ফেললেন 10 মাস ধরে। তারপর কোনো এক অসম্ভব দুর্যোগের মধ্যরাত্রে কোকিয়ে উঠলেন অসহ্য বেদনায়। বিদ্যুতে বর্ষণে, মেঘ গর্জনের গম্ভীর নিনাদে, ঝড়ের দাপাদাপিতে মনে হলো কালো কুচকুচে অন্ধকারের রাত্রি বুঝি সেদিন ভেঙে পড়বে আকাশ শুদ্ধ। পৃথিবী নামে কোনো কিছুরই আর অস্তিত্ব থাকবে না। পৃথিবী মুছে যাবে, ধুয়ে যাবে, চারিদিকে থাকবে শুধু জল, জল আর জল। এতদিন পরে, এত ইচ্ছের পরে সন্তান আসছে, তাই নাকি এই দিনে এইভাবে? যজ্ঞেশ্বর একেবারে মাথায় হাত দিয়ে ছুটোছুটি করতে লাগলো। কোমরে একটা ছোট্ট বটুয়া গুঁজিয়ে কতবার চেষ্টা করলো একবার বেরোতে, একবার ডাক্তার আনতে। অসম্ভব। বন্ধ দরজা ভেঙে ফেলছে ঝড়ের ধাক্কা। দরজা খুলে কি আর রক্ষা আছে? আর এদিকে বাতাসের শীষ শুনতে শুনতে হাত পা এলিয়ে এলো প্রমীলার মার। কি ভাগ্য তার, মনে মনে ভাবলেন। ব্যাকুল বাসনায় বুকের উপর দুহাত জড়ো করে বললেন, দাও, দাও, যে আসছে তাকে আসতে দাও। হে ঈশ্বর, তুমি তাকে পাঠিয়ে দাও তার মার কোলে, মার বুকে। যত কাঁদলেন যন্ত্রণায়, তত কাঁদলেন প্রার্থনায়। ঈশ্বর শুনলেন সেই প্রার্থনা। গর্ভের অন্ধকার থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে এলো শিশু। মাকে বিদীর্ণ করে নিজে থেকে একসময় বেরিয়ে এলো পৃথিবীর আলো হাওয়ায়। ডাক্তার তো দূরের কথা, একটা নার্স না, দায় পর্যন্ত না। দুঃসম্পর্কের একজন আশ্রিতা বৃদ্ধা আনাড়ি হাতে নাড়ি কেটে বিভক্ত করে দিল মা শিশুকে। কেঁদে উঠে আপন অধিকার সাব্যস্ত করলেন সদ্যজাত কন্যা। সেই ছাল ছাড়ানো পাখি, বোঝা চোখ, চোখের কোল ভরা পিছুটি আর বিবর্ণ মুখশ্রী। ভয়ে সুধাময়ী মুখ ফিরিয়ে রইলেন। না, দেখি কি হবে। যে যাবার জন্যে এসেছে তাকে আর মায়া জড়ানো কেন? চোরের মতো টিপি টিপি পায়ে দিন কাটে তার। আর আশ্চর্য, বাচ্চাটা কিন্তু হাত নাড়ল, পাও নাড়ল, টেনে টেনে ছিঁড়ে দিল মায়ের শুকনো স্তন। গলার জোরে ফুসফুসের শক্তি প্রমাণিত করল। ডাক্তার বলল, ভয় পাচ্ছেন কেন? এই শিশু আপনাদের দীর্ঘায়ু হবে। আর সত্যি সুধামুর সব আশঙ্কা দূর করে দিয়ে দিনের পর দিন আদরে যত্নে তৈল মর্দনে কোলে কোলে শশীকলার মতো বেড়ে উঠতে লাগলো মেয়ে। নাম রাখা হলো প্রমীলা। 6 মাসে ঘটা করে মেয়ের মুখে ভাত দিল যজ্ঞেশ্বর। 1 বছরের জন্মদিনে রাজ্যের লোক জড়ো হলো বাড়িতে। কোলে করে সে সগৌরবে সকলকে দেখাতে লাগলো তার সুস্থ সবল সন্তান। এই পিতৃত্ব কি ইচ্ছে করলেই সকলে ভোগ করতে পারে? সেই কি পেরেছিল 11 বছর আগে? ধীরে ধীরে কোরকের পাপড়ি খুলতে লাগলো একটি একটি করে। একটি একটি বছর বাড়তে লাগলো। ভয় কাটলো, বিশ্বাস এলো। নিঃশ্বাস ছেড়ে সুধাময়ী ভাবলেন, তাহলে ও রইল, সত্যি রইল। শত্রু মুখে ছাই দিয়ে 17 বছরে পা দিল প্রমীলা।
বয়সের তুলনায় বলিষ্ঠ হলো বেশি, বুদ্ধি হলো কম, কিন্তু দাপট হলো প্রবল। এবার খুব ভালো একটা সম্বন্ধ এলো ওর। কি এক অজানা ভয়ে কেঁপে উঠলেন সুধাময়ী। এই কয় বছরে প্রায় বুড়ো হয়ে গেছেন তিনি। স্বামীর রাজত্বে যদি বা কিছু স্বাধীনতা ছিল, মেয়ের রাজত্বে এসে একেবারে চোরেরও অধম। তবু হাজার হোক সন্তান তো, ভালো তো বাসেন, ভালো মন্দের কথা কিছুতেই না ভেবে পারেননি। আর যতবার কিছু করতে গেছেন বা বলতে গেছেন, ততবারই ধাক্কা খেয়েছেন জোরে। প্রমীলার লেখাপড়া শিখুক, এটাই হলো তার প্রথম যুদ্ধ। বলাই বাহুল্য, সেখানে তিনি সর্বতোভাবে হেরে গেলেন। লেখাপড়ায় প্রমীলার মাথা ছিল না। প্রমীলার বাবাও সেটাকে খুব জরুরি কিছু বলে গণ্য করতেন না জীবনে। অতএব অনেক অশান্তি, অনেক চোখের জলের অপব্যয় করে বাল্য শিক্ষাতেই মেয়ের শিক্ষা সমাপ্ত করতে হলো তাকে। তারপর সুধাময়ী মন দিলেন স্বভাব সংশোধনে। শাসন করতে চাইলেন, বললেন, একে ভালো, এই আদর তো আদর নয়, শত্রুতা। যজ্ঞেশ্বর চোখ পাকালো। থামো থামো, শিক্ষয়িত্রীগিরি রাখো তোমার। কেন, করেছি কি শুনি? তুমি কি দেখতে পাও না কি বিশ্রী স্বভাব হয়েছে? এই স্বভাবের জন্য ওর ত্রিসীমানায় একটা লোক ঘেঁষতে পারে। লোক দেখলেই ওর রাগ বিরক্তি, একটা জিনিস কাউকে ছুতে দেবে না, কিছু দিতে প্রাণে সয় না ওর। প্রত্যেকের সঙ্গে ঝগড়া, মারামারি, হিংসুটেপনা, কাউকে ওর পছন্দ না, কেউই ওর কাছে ভালো না। সকলের সঙ্গে মেলামেশা আমিও পছন্দ করি না। কেন সব মরতে আসে আমার বাড়িতে? হ্যাঁ, কেন মিশতে আসে আমার মেয়ের সঙ্গে? সুধাময়ী দীর্ঘশ্বাস ছাড়লেন। এই তো, এই আশঙ্কাই তো তিনি করেছিলেন। তিনি তো জানতেনই এই হবে তার অদৃষ্টের শেষ পর্যন্ত। মেয়ে যে শুধু তার পিতার চেহারাটাই পেয়েছে তা তো নয়, চরিত্রটিও ঠিক ব্লটিংয়ের মতো শুষে নিয়ে বেরিয়ে এসেছে পৃথিবীতে। ক্ষীণস্বরে বললেন, এভাবে কি জীবন যাবে? মেয়ে হয়ে জন্মেছে, বড় হচ্ছে, পরের ঘরে কি যেতে হবে না কোনো দিন? পরের ঘর? পরের ঘরে কোন ব্যাটার ঘাড়ে কটা মাথা আছে যে আমার মেয়েকে কিছু বলবে? টাকা টাকা, বুঝলে? স্ত্রীর নাকের কাছে বুড়ো আঙুল নাচালো যজ্ঞেশ্বর। আমার টাকার অনেক জোর, আমার যে সবই ওর, তা কি কেউ জানবে না? টাকাটা কি সব? তাতে কি সব অভাব পূরণ হয় মানুষের? মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, এর কি? স্বামীর এক ধমকে কেঁপে উঠে থেমে গেলেন। থিয়েটারে মেয়েদের মতো ভালোবাসা ভালোবাসা করো না, ন্যাকামি। মেয়েও তারপর থেকে মা কিছু বললে তাকে চড় চাপড়ে অস্থির করে দিয়ে নেচে কেঁদে কুঁদে পাড়া মাত করে ছুটতো বাবার কাছে নালিশ জানাতে। এই মেয়েকে তিনি কার ঘরে দেবেন, কার ঘাড়ে গছাবেন? ভাবতে তার প্রাণ কেমন করে ওঠে। সম্বন্ধটা এনেছিল যজ্ঞেশ্বরের এক দুঃসম্পর্কে বিধবা মামি। ঘটকালি তার জীবনের প্রধান ব্রত, প্রধান পেশা। বরপক্ষ তার ভাইয়ের দেশের কুটুম্ব, যাতায়াত আছে, ঘনিষ্ঠতাও আছে, কাজে অসুবিধা হলো না কিছু। তারপর মাঘ মাসের কোনো এক দুর্জয় শীতের অকাল বর্ষণ রাত্রির শেষ ভাগে অদৃষ্টের জোরে চমৎকার বিয়ে হয়ে গেল প্রমীলার। জন্মদিনের মতো সেদিন ঝড়ের দাপট ছিল না, কিন্তু ভোর রাত্রি থেকে অবিরল বৃষ্টিতে পৃথিবীর কান্না যেন নেমে এসেছিল সেই উৎসব দিনে। কে আসবে আর? আর কি বা ব্যবস্থা হবে? যজ্ঞেশ্বরের গোঁফের ফাঁকে হাসি চিকচুকলো। বেড়াল ভেজা হয়ে সুনির্মল একা একাই একমাত্র অভিভাবক তার পিতাকে সঙ্গে নিয়ে এলো বিয়ের পিঁড়িতে বসতে। যজ্ঞেশ্বর যত খুশি হোক, প্রমীলার মার আরেকটি আকাঙ্ক্ষায় ছাই পড়ল। জামাইয়ের অনিন্দ সুন্দর, অন্তত তার চোখে তাই লেগেছিল।
ওই তরুণ মুখের দিকে তাকিয়ে চোখ ভরে জল এলো তার। এমন চমৎকার ঘরে বরে বিয়ে হলো, অথচ একটি পয়সা খরচ হলো না। এই কথা যতবার ভাবল যজ্ঞেশ্বর, ততবার সে নতুন করে মেয়েকে আরও বেশি ভালোবাসলো। সুনির্মলের বাবা পণ নেননি ছেলের বিয়েতে। মেয়েকে দিচ্ছেন ভদ্রলোক, তার চেয়ে বেশি মূল্যবান আর কোনো জিনিস তিনি আনতে পারেন নিজের ঘরে? যজ্ঞেশ্বরের মামি বলেছিলেন, বড় লোকের মেয়ে, রাগ চাপ দিলে রাজেনবাবু ভালো হাতেই পেতে পারেন কিছু। ছেলে তো তার কম উপযুক্ত নয়, এমএসসি পাস, ভালো চাকরি পেয়েছে, বয়স অল্প, চেহারা সুন্দর, নন্দগ্রামের বিখ্যাত কুলীন, বাপ পদস্থ চাকুরে। ঠাকুরদারও যা হোক কিছু আছে তো, দেশে গায়ে কোন দিক থেকে সে খাটো। ভদ্রমহিলা আসলে বানরের পিঠে ভাগের পার্টটা নিয়েছিলেন। এ পক্ষ ও পক্ষ দুপক্ষ থেকেই তাহলে মোটা সোটা জোটে কিছু। রাজেনবাবু জিভ কাটলেন। বেশ তো, ওর যদি টাকা থেকেই থাকে সে তো খুব ভালো কথা। বড় ঘরের মেয়ে হয় তো বাঞ্ছনীয়। সচ্ছলতার মধ্যে বড় না হলে মন উদার কি হয়? এমন মেয়েদের বাপও মেজাজ ভালো হয়, কিন্তু সে টাকায় তার দরকার কি? তার তো কোনো অভাব নেই। এবার মামি গয়নার কথা পারলেন। গয়নায় তিনি কি বোঝেন? হিরণময়ীর সঙ্গে বরং সে বিষয়ে কথা হোক। হিরণময়ী হাসলেন। ছেলের বিয়ে দিচ্ছি, তাই বলে কি মাথা কিনছি নাকি ভদ্রলোকের? না না, ওসব কিছু কড়াকড় নেই আমাদের। তার মেয়ে, তার যা খুশি তাই দেবেন। আমাদের মেয়ে পছন্দ হয়েছে, ব্যাস। এর উপরে আর কথা কি? বাসন কোসন আসবাবপত্র সব সম্বন্ধেই তো তাদের ওই একই কথা, সবেতেই তাদের সংকোচ। যজ্ঞেশ্বরের মামি ভাগ্নির কাছে গিয়ে একেবারে আছড়ে পড়লেন। দেখলে দেখলে তো কি সম্বন্ধ করে দিলাম তোমার মেয়ের, একটি করে খসাতে হলো না। তারপর একটু ঠাট্টা করলেন নাতনির থুতনি ধরে। ভালো করে ঘটক বিদায় দিসল, কেমন টুকটুকে বর এনে দিলাম। প্রমীলা ভ্রুকুটি দেখিয়ে একটা ঝাপটা মেরে সরে গেল দরজার ধারে। বরপক্ষ নিজে থেকে যখন কিছু চাইছে না, তখন আবার দেয় কেমন করে? ওসব সাধাসাধি ভালোবাসে না যজ্ঞেশ্বর। তাই যা নেহাত না দিলেই নয়, যেমন এক সেট বিছানা, একটা ছাতা, একটা লাঠি, একটা সরু সুতোর নালের মতো আংটি, এরকম কয়েকটা দান সামগ্রী দিয়েই সব ল্যাঠা চুকালো। ঈশ্বর দয়া করলেন, বৃষ্টি নামলো, আলো নিবল, উনুন গলল, পৃথিবী ঠান্ডা হলো, প্রাণ ঠান্ডা হলো। যৎসামান্য যা কিছু আয়োজন করেছিলেন সে রাত্রে, তা তেমনি পড়ে থেকে পরদিন বাসি বিয়ের খরচ চালালো। রাত 2টো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব বিয়ের রাত্রে নিজেই ভালো মতো করে গরম টরম করে রেখেছিল। বাসি ভাত বৈবাহিক পাতে তুলে দিতে পরের দিন আপত্তি করেছিল বলে স্ত্রীকে কেবলমাত্র ধাতানিই দিল না, ঝাঁকানিও দিল। শ্বশুর বাড়ি এসে হকচকিয়ে গেল প্রমীলা। এত ভিড় আর কবে দেখেছে সে? একসঙ্গে এতগুলো লোক, এত গোলমাল, সে ভাবতেও পারে না। 3টি সন্তান বিসর্জন দিয়েও যজ্ঞেশ্বরের রক্ত এতটা পরিশ্রুত হয়নি যাতে করে একটি স্বাভাবিক সুস্থ সন্তান সে আনতে পারে সংসারে। প্রমীলা যে শুধুমাত্র হিংসুক, লোভী বা স্বার্থপরী ছিল তা নয়, কিছুটা নির্বোধ ছিল। বাড়িতে আবদার অত্যাচার করতো বটে, কিন্তু কথাবার্তা বলতো কম, বলতে জানতো না। আর তার সঙ্গী বা ছিল কে? সারা বাড়িতে এক পিস্তুতো ভাই রাখাল, বছর 2 ছোট তার চাইতে। তাকে সে 2 চক্ষে দেখতে পারত না। সে যে তাদের বাড়িতে আছে, তার বাবারটা খাচ্ছে, এ নিয়ে একটা অসহ্য গাত্রদাহ ছিল তার। যজ্ঞেশ্বরী বিধবা বোন মৃত্যুর সময় এই ছেলেটিকে 10 বছরের করে তার মামার হাতে দিয়ে গিয়েছিলেন, আর সেই সঙ্গে 36 ভরি সোনা, গায়ের চাকা চাকা গহনা সব।
তেজিয়ান ছেলে, মামা তাড়িয়ে দিতে চাইলেই ঠেলাঠেলিতেও সে নড়ে না এখান থেকে। সে গয়নার বাক্স ফিরে চায়। সে কি দেখেনি 10 বছর বয়স কি খুব কম? খায় দায়, স্কুলে যায়, বছর বছর লাফিয়ে ওঠে ক্লাসে, চুপি চুপি মামির বুকে মাথা ঠেকিয়ে মায়ের আদর ভোগ করে। মামি ভাবে, এই রাখালি আমার জীবনের এক ফোঁটা আলো। সেই প্রমীলা এই বাড়িতে এত আত্মীয়ের বহর দেখে, অসংখ্য দেওর, ননদ, জা, মাসি, পিসি, খুড়ি, জেঠির ছড়াছড়ি দেখে যদি না থমকায় তো কে থমকাবে? দুদিনের মধ্যে আর মুখ দিয়ে তার একটি শব্দ বেরোলো না। একটা মাত্র ছেলে না হলো, প্রথম ছেলে তো, প্রথম স্বাদ, প্রথম আহ্লাদ। তাছাড়া 5টি ছেলেমেয়ের মধ্যে এই সবচেয়ে বড় সন্তান হিরণময়ীর। প্রচুর আড়ম্বর করলেন তিনি। চারিদিক থেকে স্রোতের মতো লোকজন এসে বাড়ি ভরে ফেলল। শুনো কি তার একলার? পিসিদের না, কাকাদের না, মামি মাসিরা কি কেউ নয়? লতা ধরে ধরে তিনি আঁকশি বাঁকালেন। লোকজনই তো লক্ষ্মী। লোকজন না হলে কি উৎসব হয়? আনন্দ হয়? তবু তো এইসব উপলক্ষ করে দেখা হয় কত আপনজনদের সঙ্গে, অতীতের কত মনের মানুষের সঙ্গে। মস্ত বাড়ি ভাড়া নিয়ে, মস্ত গাড়ি দরজায় দাঁড় করিয়ে, আলোয় গানে সুগন্ধে সুখাদ্যে ঝলমল শাড়িতে গয়নাতে একেবারে ইন্দ্রপুরীর আনন্দ নামিয়ে আনলেন তিনি। খুশি হলেন রাজেনবাবু, 2 হাতে টাকা খরচ করলেন। হালচাল দেখে মেয়ের মতো যজ্ঞেশ্বরেরও মনে মনে অবাক হলো বই কি। বুকটা কড় কড় করলো তার। এক রাত্রির জন্য একটা ফুয়ে মানুষ নাকি এমন করে টাকা উড়োয়? ফুল ফুল ফুলই, তাই বা কত? কি হবে এত ফুল দিয়ে? কি থাকবে? এ তো শুকলো বলে। কত আলো জ্বলছে মুহুর্মুহু, কত বিল উঠছে কে জানে, আর খাচ্ছে কত লোক। শহরের লোককে এরা বাকি রাখেনি? অনেক রাত্রে খাওয়া দাওয়া চুকিয়ে যখন দেখা করতে এলো মেয়ের সঙ্গে, বাবার কাঁধে মাথা রেখে ভয় চকিত চোখে প্রমীলা বলল, বাবা আমি যাব। যজ্ঞেশ্বর বলল, যাবি তো, আজ রাতটা থাক, আজ তো ফুলশয্যা, আমি কাল সকালেই আবার আসব। প্রমীলা প্রবোধ মানল না। নির্বাক চোখে তাকিয়ে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। চোখ মুছল যজ্ঞেশ্বরও। মনে মনে ভাবল, কি দরকার ছিল মেয়েটাকে পরের ঘরে পাঠাবার? ঘর জামাই রাখাই বোধহয় উচিত ছিল তার। বাপ চলে গেলে সেই যে প্রমীলা সুর করে কাঁদতে আরম্ভ করলো, কিছুতেই থামানো গেল না তাকে। গায়ে মাথায় হাত বুলিয়ে হিরণময়ী নিভৃতে ডেকে নিয়ে অনেক কথা বোঝালেন। বাড়ি ভর্তি আত্মীয় কুটুম্ব, বলবে কি তারা? একটা তো রাত, কাল বিকেলেই তো যাবে, সকালেই তো তোমার বাবা আবার আসবেন। কিছুতেই কিছু হলো না। শুভরাত্রির সব স্ফূর্তি, সব প্ল্যান ভিজিয়ে সে কাদা করে দিল। ঘর ভালো, বর ভালো, কত কথা শুনেছে এ কদিন ধরে। এরই নাম বর, এরই তার ঘর। পারলে প্রমীলা সব ছেড়ে ছুড়ে এক ছুটে চলে যেত দমদম। যাবার জন্য তার অদম্য ইচ্ছেও হয়, কিন্তু রাস্তা সে চেনে না। তাছাড়া এই লোকগুলোকে কেমন যেন ভয় ভয় করে। সুনির্মল শুতে এসে অনেকক্ষণ তাকিয়ে রইল স্ত্রীর দিকে। কালকে বৃষ্টিতে ভিজে তার শরীর খারাপ হয়েছিল, মাথা ধরেছিল। চুপচাপ হাত পা ছড়িয়ে আরাম করে শুল সে। আহ করলো একটু, হয়তো কোনো প্রতীক্ষা, কোনো অপেক্ষা। জেগেও রইল খানিকক্ষণ, তারপর পাশ ফেলল। আর তার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে প্রমীলা একটা হিংস্র ক্ষোভ অনুভব করলো মনের মধ্যে। এই তো, এই লোকটাই তো তার সব দুঃখের মূল। এই সর্বনাশা লোকটাই কাল তাকে বিয়ে করে নিয়ে এসেছে এই বাড়িতে। কি বিশ্রীর লোকগুলোর মধ্যে!
প্রমীলা যে ঠিক সংসারের আর 5 জন মানুষের মতো নয় এ কথা অনুভব করতে খুব বেশি দেরি হলো না সুনির্মলের। সে বুঝল এই হৃষ্টপুষ্ট মোটা সোটা ফর্সা গোলগাল মেয়েটির কোনো হৃদয়ের বালাই নেই, মনের বালাই নেই, বুদ্ধিরও বালাই নেই। বুঝলেন হিরণময়ও। ছেলের চোখে চোখে তাকিয়ে তার বুকের মধ্যে যেন হাতুড়ি পিঠল, দাঁতে দাঁত চাপলেন। কয়েক রাত ঘুমোলেন না। তারপর ভারাক্রান্ত হৃদয়ে যত তাড়াতাড়ি পারেন ভিড় মিটিয়ে দিলেন বাড়ির। ঝপ করে একটা অন্ধকার ঝুলে পড়ল বাড়িতে কালো ছায়ার মতো। সুনির্মলের মত ছিল না এই বিয়েতে। হিরণময়ও যে মস্ত একজন উৎসাহী ছিলেন তা নয়, বরং যজ্ঞেশ্বরের মামি যখন প্রস্তাবটা নিয়ে এলেন হেসেছিলেন। ওমা, এখনই বিয়ে কি? আজকালকার দিনে আবার এ বয়সে কেউ বিয়ে করে নাকি, বিশেষ করে ছেলে? সুনির্মলের বাবা রাজেনবাবু সবে ফিরে এসেছেন আপিস থেকে। গলার টাইটা খুলতে খুলতে উৎসুক চোখে তাকালেন। মেয়েটি কেমন? তোমার যে খুব গরজ, ঠাট্টা করলেন হিরণময়ী। রাজেনবাবুর মতো সব বিষয়ে উদাসীন অন্যমনস্ক মানুষের পক্ষে প্রশ্নটা একটু আশ্চর্যই মনে হয়েছিল তার। একটু হেসে জামা খুলে আরাম করে ইজি চেয়ারে বসে স্ত্রীকে তিনি আরও আশ্চর্য করে দিলেন। দেখেছেন নাকি আপনি? মন মতো হয়তো একটু দেখুন না চেষ্টা করে। শুনে টুনে তো ভালোই মনে হচ্ছে। কোনো ব্যাপারেই সংসারে যার কোনো হস্তক্ষেপ নেই, উচ্ছ্বাস নেই, উৎসাহ নেই, হঠাৎ সেই মানুষটা যে ছেলের বিয়ে নিয়ে কেন এমন মেতে উঠলেন কে জানে। কি জানি কেন একটি পুত্রবধূর আকাঙ্ক্ষা তার মনে বাসা বেঁধেছিল কিছুদিন থেকে, এবার জ্বলে উঠল ইন্ধন পেয়ে। ভেবে পেলেন না হিরণময়ও কেন তারই মতো উৎসুক হয়ে উঠছেন না এ ব্যাপারটা নিয়ে। কম বয়স, এটা কি একটা যুক্তি? এই তো সবচেয়ে সুন্দর সময়। বিয়ে করবার পক্ষে এর চেয়ে ভালো সময় আর আছে নাকি মানুষের জীবনে? তিনি নিজে তো এর চেয়েও কম বয়সে বিয়ে করেছিলেন। হিরণময় কি ভুলে গেছে সে কথা? সে সময়কার যত মধুরতা, যত রোমাঞ্চ এখনো আঙুরের রসের মতো টলটলে হয়ে জমে আছে বুকের মধ্যে। তার কি কোনো তুলনা আছে? হিরণময় কি চান না তার ছেলের জীবনেও সেই সুখ নেমে আসুক অতল হয়ে? তিনি কি চান না সুনির্মলও তেমনি করে পার হয়ে আসুক সেই সব দরজা, সেই সব সময়? সন্তানের হৃদয় তো পিতার চাইতে মায়েরই ভালো করে বোঝা উচিত। নতুন বউ পৃথিবীর সব নির্যাস, সব আনন্দ নিয়ে ঘুরে বেড়াকে এ বাড়িতে, এই ঘরে নিটল হয়ে পূর্ণ হয়ে উঠুক তার ছেলের জীবন। মন যদি ভরা থাকে তাহলে ওর কত উৎসাহ হবে কাজকর্মে, বেঁচে থাকায়। মনে পড়ল সুনির্মলের বয়স যখন 22 বছর, তখন রাজেনবাবুরই একটি বন্ধু কন্যার প্রতি সে আকৃষ্ট হয়েছিল। দেখে শুনে মনে মনে তিনি তখনই স্থির করেছিলেন পরীক্ষা হয়ে গেলে এই মেয়ের সঙ্গে বিয়ে দেবেন ছেলের। কিন্তু টাইফয়েড হয়ে মারা গেল মেয়েটা। সুনির্মল বিচলিত হয়েছিল, পরীক্ষা ভালো করতে পারেনি। রাজেনবাবুর মনে এখনো সেই ধারণা বদ্ধমূল হয়ে আছে যে সেই 3 বছর আগের দুঃখের স্মৃতিটি একটি বেদনার বিন্দু হয়ে এখনো লেগে আছে তার ছেলের বুকের মধ্যে। বিয়েতে যে তার আপত্তি তাও ওই একই কারণে। হিরণময় তো সবই জানেন। একজন মেয়ের সাহচর্য ছাড়া সেই দুঃখ কি আর কোনো কিছু মুছে দিতে পারে? অবশ্যই সমস্ত ধারণাই তার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে গড়া। সেই ধারণার উপর ভিত্তি করেই তিনি ছেলের অমতকে একটা খুব গুরুতর কারণ হিসেবে গণ্য করলেন না। আর তার ইচ্ছার এই প্রবলতা দেখে সুনির্মলও বলতে পারল না কিছু। বাবা আর কবে কি বলেছেন তাকে, কি চেয়েছেন? পেয়েছে ছাড়া এতটুকু তাকে দিতে হয়নি জীবনে। তবে কেন এই সরলচিত্ত ভালো মানুষটিকে নিরাশ করা? বিয়ে যে সে সারা জীবনেও করবে না এমন প্রতিজ্ঞা তো তার নেই। তবে হোক না, এখনই হোক না, এখানেই হোক না। সুকৌশলী হিরণময়ী তাই বললেন। তাছাড়া যজ্ঞেশ্বরের মামি তার বাক্য
বাক্যজালে মেয়ের রূপ লাবণ্য গুণপনা সম্বন্ধে এমন একটা সুষম রচনা করলেন সকলের মনে যে শেষ পর্যন্ত হিরণময়ী রাজেনবাবুর চাইতে বেশি উদ্যোগী হয়ে কাজে হাত দিলেন। সুনির্মল মুখ ভার করে রইল শেষ পর্যন্ত। বৃষ্টিতে ভিজে ভারী মুখে বিয়ে করে এলো। বউ নিয়ে এসে সে মুখে অভিমানের সঙ্গে একটি দুঃখের ছায়াও পড়ল ঘন হয়ে। হিরণময় নিজেকে ধিক্কার দিলেন। একটু অবহেলা হয়েছে বই কি। যজ্ঞেশ্বরের মামির কথায় কেন অত বিশ্বাস করেছিলেন তিনি? তিনি নিজে কেন গেলেন না দেখতে? একটা ভাত টিপলেই তো এক হাঁড়ির ভাত বুঝে নিতে পারতেন। আর এই মেয়েকে রাজেনবাবু দেখেছেন, তার চোখের দেখার কতটুকু মূল্য। যেরকম লাজুক মানুষ, কথা তো একটাও বলেননি, নামটা পর্যন্ত জিজ্ঞাসা করেননি। হাত ধরে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে, কটা রং দেখে ভুলে গেছেন তিনি। আবার হাত ধরে ফিরিয়ে নিয়ে গেছে মেয়ে। যে মানুষকে বুঝতে এক পলকও খরচ করতে হতো না, সেখানে এত বড় একটা ভুল তিনি কেমন করে করলেন? এত বড় একটা ব্যাপারে কি করে এত বড় একটা ফাঁক রাখলেন? সংসারের সব বিষয়ে তিনি কর্ত্রী। তার পায়ের পাতায় ভর করে এতগুলো মানুষের পা চলে। তার সংসারে তার বুদ্ধি চরম। ছেলেদের শিক্ষা দীক্ষা, খাওয়া পড়া, স্বামীর সুখ দুঃখ, সুবিধা অসুবিধা, আত্মীয় পরিজনের খোঁজ নেওয়া, খবর নেওয়া, আদর আপ্যায়ন, ভদ্রতা অভদ্রতা, সামাজিকতা লৌকিকতা, কি তিনি করেন না? কি তিনি নিশ্চিন্ত হয়ে নির্ভর করেন স্বামীর উপর? হ্যাঁ, রাজেনবাবু উপার্জন করে খালাস। সুনির্মল এত বড় হলো, এখনো সে মাছ ছাড়া দিশে পায় না কিছু। আর এত বড় একটা বিষয়ে চোখ বুজে রইলেন তিনি। একা ঘরে কপালে করাঘাত করলেন, চিন্তা করলেন, মন খারাপ করে ঘুরে বেড়ালেন চোরের মতো। তারপর উপায় স্থির করে আবার কোমর বেঁধে উঠে পড়ে লাগলেন সে ভুল সংশোধনের প্রায়শ্চিত্তে। কিন্তু মুশকিল হলো প্রমীলাকে নিয়ে। সে কিছুতেই থাকতে চায় না এখানে। তার ভালো লাগে না এখানে। যে কদিন থাকে কথা বলে না কারোর সঙ্গে, নিজের ঘরে নিজের মনে বসে থাকে চুপচাপ। দেওররা ননদরা সাধাসাধি করে, টানাটানি করে, নিয়ে যায় বেড়াতে, নিয়ে যায় সিনেমায়, হই হল্লা করে আয়োজন করে ভোজের। প্রমীলা একেবারে নিঃস্বার পাষাণ। রাত্রে ফোঁস ফোঁস করে কাঁদে স্বামীর কাছে, আমি দমদম যাব। এখানে ভালো লাগে না? না। কেন? ওরা আমাকে সারাদিন বিরক্ত করে। কারা? তোমার ভাই বোন মা সব। সুনির্মল চুপ করে তাকিয়ে থাকে সিলিংয়ের দিকে। প্রমীলা বলে, তুমি ওদের সঙ্গে থাকো কেন? কাদের সঙ্গে? এই যে এদের সঙ্গে। তবে কোথায় থাকবো? দমদম। দমদম কি আমার বাড়ি? বাবা বলেছেন সেখানে থাকলে তোমাকে বিনা ভাড়ায় 2টো ঘর ছেড়ে দেবেন। তাই নাকি? হ্যাঁ, আরও বলেছেন কি, ইচ্ছে করলে বাবার দপ্তরে বসতে পারো হিসেব নিকেশের জন্য। বাবা কি এত বড় ব্যবসা একা সামলাতে পারেন? সেজন্য তোমাকে মাইনে দেবেন তিনি। বাহ, চমৎকার কাজ তো। কিন্তু উনি তো কন্ট্রাক্টরই করেন, আর কিসের ব্যবসা? প্রমীলার মুখে উৎসাহের বন্যা নামে। কে বলবে এ মানুষ সারাদিন কথা বলে না কারোর সঙ্গে? 3বার জিজ্ঞেস করলে একবার জবাব দেয়। শোয়া থেকে উঠে বসে বেগে। একটু আগে যে কেঁদেছে ফুপিয়ে ফুপিয়ে, তার চিহ্ন মাত্র থাকে না কোথাও। চোখ টান করে হাতের আঙ্গুলে গুনে গুনে ব্যবসা ফিরিস্তি দেয়। 3টে লরি খাটে সারাদিন, এতগুলো বাড়ি ভাড়া, বস্তির খাজনা আদায়, লগ্নি কারবারে সুদ আর জমার খাতা ঘাটতে হয় রোজ। সকাল থেকে কত লোক যে আসে,
হঠাৎ চোখে দৃষ্টি লোভে বড় বড় হয়ে ওঠে। সেবার মনার মা করলো কি জানো? গলার 7 নড়ে হাড় বাঁধা রেখে মাত্র 50 টাকা নিল। 3 মাসে খালাস করবার কথা ছিল, এলো 3 মাস পুড়ে যাবার 2 দিন পরে। আমরা কি সেমাল ছাড়ি? মাগির কি কান্না, কি কান্না! এখানে হাসলো প্রমীলা। তারপর সে গদাধর বাড়ুজ্যের 3 বিয়ের বউটা। স্বামীটা তো 60 বছরে ঘাটের মরা, আর বউটা একটা ছুরি। আগপক্ষের ঢেকি ঢেকি ছেলে মেয়েতে ঘর ঠাসা, টাকাও তেমনি। বউটা স্বভাব চরিত্র মোটে সুবিধের ছিল না। বাণিজ্য বাবুর যখন শ্বাস উঠল, ছুটে এলো বাবার কাছে। সেমিজে বুকে তাড়া তাড়া নোট। গলা খাটো করে স্বামীর মুখের কাছে একটু এগিয়ে, আমি সব জানি বুঝলে, সব বুঝি। তোমরাই খালি আমাকে বোকা ভাবো। আমার বাবা তা বলেন না কখনো। এই তো বিয়ের মাত্র 8 মাস আগের ঘটনা। দরজার ধারে দাঁড়িয়ে দেখি কি বাবা খপ করে ওর সেমিজের ভেতর হাত ঢুকিয়ে তুলে নিলেন নোটগুলো। তুমি স্বামী, তোমাকে বলতে তো বাধা নেই না? একেবারে ফিসফিসিয়ে। বাবার সঙ্গে ওর ভাব ছিল। সুনির্মল মুখে হাত চাপা দিয়ে বাইরে বেরিয়ে এলো। তার গা গুলোচ্ছে। সোজা ছাতে উঠে গিয়ে মাথায় ঠান্ডা হাওয়া লাগিয়ে নিজেকে সুস্থ না করতে পারলে সারা রাত আর ঘুম হবে না। এই উৎসাহ অবশ্যই প্রত্যেক রাতের নয় প্রমীলার, কেননা উৎসাহিত হবার ইন্ধন সে একেবারেই পায় না। যেটা তার বিষয়, সেই বিষয়ে সত্যিই তার বলবার মতো কথা মনের মধ্যে কিছু জমা আছে, মাথার মধ্যে বুদ্ধিও আছে, কিন্তু এ বাড়ির কারোরই সে বিষয়ে আগ্রহ নেই। এ বাড়িতে সব কিছুরই কেবল বাজে খরচ, সেটা টাকাই হোক আর কথাই হোক। এরা এত এত রান্না করে, সকালবেলা টেবিলে বসে দুধ, ডিম, রুটি, মাখন থেকে আরম্ভ করে রাত্রির পর্যন্ত এত খায় যে দস্তুর মতো গা ঘিন ঘিন করে প্রমীলার। চাকর বাকরদের সঙ্গে শাশুড়ির আদরেপনা দেখে তো তার 17 বছরের নরম শরীর গরম হয়ে ওঠে। কিন্তু কি করবে, কি বলবে? এটা কি তার বাবার বাড়ি? বাবার বাড়িতে তার মার সাধ্য ছিল এইভাবে অপব্যয় করে, এমন স্বাধীনভাবে অসভ্যতা করে? তারা বাপে মেয়েতে খুন বাঁধিয়ে দিত না? কিন্তু এ যে হিরণময়ী সংসার, এই হিরণময়ীকে সে যে বাঘের চেয়ে বেশি ভয় করে। না, স্বামীও তার মানুষ না। বাবা বলেছেন, জামাইটা একটা হাদাকান্ত, নইলে এতগুলো মাইনের টাকা তক্ষুনি ব্যাংকে জমা না দিয়ে কিংবা নিজের বিয়ে করা বউয়ের হাতে না দিয়ে মার হাতে এনে দেয়। খায় তো বাপের হোটেলে। রাজীববাবু কি যথেষ্ট রোজগার করেন না? প্রমীলাও বোঝে সব কথা। বিয়ের 9 মাসে 2-1 মাস যা থেকেছে, দেখেছে তো, বুঝেছে তো সব। যজ্ঞেশ্বর বাবুও আসেন, দেখেন, বুদ্ধি দেন মেয়েকে। মাইনে পেয়ে একবারে মোটা ব্যাগটা সুনির্মল রাখতে দিয়েছিল তাকে। হিরণময় বাড়ি ছিলেন না, বলেছিল মা এলে তার হাতে দিও। 5 দিন পর্যন্ত প্রাণে ধরে দিতে পারেনি প্রমীলা। যেদিন হিরণময় চেয়ে নিলেন, দাঁতে দাঁত চেপেছিল সে। তাই এ বাড়ির কিছু তার ভালো লাগে না। এ বাড়িতে দম বন্ধ হয়ে আসে তার। লোকগুলোর মুখের দিকে তাকালে রাগ হয়। এদের সঙ্গে কি বলবে, কি করবে? এরা তাকে বোঝে না, সেও তাদের বোঝে না। একসঙ্গে 1 মাসও টিকতে পারে না সেখানে। বাপকে খবর পাঠিয়ে আনিয়ে চলে যায় একবারে। এতদিন এই বিষয়ে প্রতিবন্ধক হয়নি। হিরণময় অনেক সময় বিরক্ত হয়েছেন বটে, কিন্তু কিছু বলতে পারেননি। হয়তো এজন্যই পাছে একটা শাশুড়িপনার মতো দেখায় ব্যাপারটা। এবার শক্ত হলেন। 2 মাস পর এসে 15 দিন যেতে না যেতেই মেয়েকে নিতে এলে তিনি ফিরে দিলেন যজ্ঞেশ্বরকে। প্রমীলা কাঁদল, জেদ করল, নেমে এলো রাস্তা পর্যন্ত।
যজ্ঞেশ্বরের রাগ বোঝা গেল চোখের দৃষ্টিতে। হিরণময়ীর না তবু হ্যাতে গড়ল না। না, আর দেরি নয়, সময় নষ্ট করে আর লাভ নেই। যথেষ্ট, যথেষ্ট ভুল হয়ে গেছে, যথেষ্ট অন্যায় হয়ে গেছে, আর নয়। শোনো। গুরু গম্ভীর গলায় তিনি ডাকলেন পুত্রবধূকে। অশ্রুসিক্ত চোখে শাশুড়ি কঠিন মুখের দিকে তাকালো প্রমীলা। ওরকম কাঁদো কেন বাপের বাড়ি যাবার জন্য? বিয়ে হলে কি মেয়েরা অমন করে রোজ রোজ বাপের বাড়ি যায়? আর এখান থেকে এখানে যাবে, চলে আসবে, তা তো নয়। গেলে 3 মাসের আগে তো তুমি এসেছ কখনো? উচ্ছ্বসিত শোকে প্রায় শব্দ করে কেঁদে ওঠে পুত্রবধূ। হিরণময়ের টানা ভুরু কুচকল। এ কি অদ্ভুত! 9 মাস হয়ে গেল তোমার বিয়ে হয়েছে। এর মধ্যে কদিন তুমি এ বাড়িতে থেকেছ বলো দেখি? এটাই তো তোমার বাড়ি, এই ছেলে মেয়েরাই তো তোমার ভাই বোন। আর অমন স্বামী যার, তার মন এমন উড়ু উড়ুই বা হয় কেমন করে? না, এখন থেকে তোমার এখানেই থাকতে হবে। এখানেই? হ্যাঁ, এখানেই। প্রমীলার কান্না প্রায় রোদনে পৌঁছল। পৌঁছুক, আর নরম হলে চলে না। রাগ বিরক্তিকেও তিনি মুছে ফেলতে চেষ্টা করলেন মন থেকে। তাহলে তো নিজের থুথু নিজের মুখে এসে পড়বে। বউকে নিয়ে তিনি বেড়াতে যেতে লাগলেন এখানে ওখানে। মনে করলেন নানা লোকের সংস্পর্শে যদি ওর ঘুমন্ত মন হঠাৎ সজাগ হয়ে ওঠে। 5 জনকে এরকম দেখতে দেখতে যদি বা হঠাৎ ও বুঝে ফেলে নিজেকে, নিজের ত্রুটিকে। বই কিনতে লাগলেন বিজ্ঞাপন দেখে দেখে, মাসিক পত্রিকার গ্রাহক করে দিলেন। অন্যান্য নতুন বিবাহিত মেয়েদের ডেকে এনে ভিড় বাড়ালেন বাড়িতে। অকারণে ঘন ঘন নিমন্ত্রণ খাইয়ে মাসের শেষে সংসারে টান ফেলতে লাগলেন। কিন্তু প্রমীলার কোনো পরিবর্তন হলো না। কেবল এবারের হাওয়া আরো অসহ্য, আরো বিষ হয়ে উঠল তার কাছে। শাশুড়িকে সে আরো বেশি ভয় করতে লাগলো। সঙ্গে সঙ্গে প্রবল বিতৃষ্ণা। স্বামীকে একটা মস্ত আপদ ছাড়া আর কিচ্ছু ভাবতে পারল না। একটা অসহায় ক্রোধ ভেতরে ভেতরে ক্ষিপ্ত করলো তাকে। সুনির্মলের অনাবিল সুখে ভরা সুন্দর জীবনটা সহসা যেন একটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। সব হাওয়া বেরিয়ে গিয়ে শূন্য হয়ে গেল। 4টি ভাই বোন আর মা বাবার আনন্দ মুখর সংসার নিস্তব্ধ হয়ে গেল কি এক অজানা আশঙ্কায়। দাদার মুখ গম্ভীর, মার মুখ গম্ভীর, বাবার চির সহাস্য মুখে চিন্তার রেখা। তবে আর কাকে নিয়ে নাবালক আর 3টি ছেলে মেয়ের আসর জমাবে? 2 জন মানুষ যাদের যুগল জীবনের মাধুর্য ছড়িয়ে পড়বে আকাশে বাতাসে আনাচে কানাচে মনে প্রাণে সবখানে, যাদের সুখ সংক্রমিত হয়ে অন্য কেউ দুঃখ ভুলিয়ে দিবে। পারস্পরিক অস্তিত্ব হবে যাদের কাছে অপরিহার্য। ভালোবাসার অতুল প্রশান্তিতে যাদের আকণ্ঠ নিমগ্ন হয়ে থাকা উচিত, তাদের মধ্যে যদি সান্নিধ্যটাই এত অসহ্য হয়ে ওঠে, তবে তার চেয়ে আর মর্মান্তিক কি হতে পারে? মার কাছে এসে বসল সুনির্মল। তুমি মনে মনে কি ঠিক করেছ? কি? ওকে দমদম যেতে দিচ্ছ না কেন? মাম বুঝতে পারলেন না কি বলতে চায় ছেলে, তাকিয়ে রইলেন মুখের দিকে। প্রত্যেক দিন কান্নাকাটি আমি সহ্য করতে পারবো না। হয় তুমি ওকে যেতে দাও, নয় আমাকে ছেড়ে দাও। হোস্টেলে ফোস্টেলে যেখানে হয় আমি চলে যাই। অপরাধী হয়ে মাথা নিচু করে রইলেন মা। একটু পর বললেন, এ তো ফেলে দেবার জিনিস না বাবা, মায়া মমতা বসাতে হবে না? ও না হয় নির্বোধ। তাহলে তুমি মায়া মমতা বসাও, আমাকে রেহাই দাও। রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল সুনির্মল। কিন্তু রাগ করুক আর যাই করুক, ভদ্রলোকের ছেলে হয়ে তো বাড়ির বউকে ত্যাগ করতে পারবে না। না, সেবারকার মতো প্রমীলাকে আকাঙ্ক্ষা মিটিয়ে বাপের বাড়ি যেতে দিলেও এবং থাকতে দিলেও এক সময় তার নিজেরই মনে হলো ঘর তো এই মানুষের সঙ্গে বাঁধা হয়ে গেছে। যে করে হোক এ মানুষটাকেই তো সহ্য করতে হবে জীবন ভরে। কাজেই
একই চেষ্টা চরিত্র করে যেমন করে হোক একটা মনুষ্য পদ বাচ্চে তো আনতে হবে। এবার মার সঙ্গে সহযোগিতা করলো সে। মনকে অদম্য হতাশা থেকে টেনে তুলে ফেললো জোর করে। রাগ থেকে, দুঃখ থেকে নিজেকে সংযত করলো প্রাণপণ শক্তিতে। তারপর চলল গবেষণা। গবেষণাই তো, তাছাড়া আর কি? কিভাবে বললে, কিভাবে চললে, কোনভাবে আরম্ভ করলে প্রমীলার হৃদয়ের ঠিক আসল জায়গায় গিয়ে পৌঁছানো যায়, তারই তো অবিশ্রান্ত চেষ্টার চিন্তা। হিরণময় বললেন, একটু না হয় বেশি খরচ হলো, তবু আর একটা মিশনারি মেম রেখে দিই। ওরা ভারী ভালো আর ভারী চমৎকার। ওদের শিক্ষা দীক্ষার পদ্ধতিও অতি সুন্দর। রাখো। লাল মুখ আর সাদা পোশাক নিয়ে তারপর এলো সহাস্য সুন্দরী মেম। তার পরামর্শ মতো বিলেত থেকে বই এলো 150 টাকার। এলো নানা রকম ছবি, নানা রকম আসবাব। আলাদা ঘর সাজানো হলো। অতগুলো বই গোগ্রাসে শেষ করে সুনির্মল আরো খানিকটা শিক্ষিত হলো। হিরণময়ীর হাতের এমব্রয়ডারি লেসের কাজ, উল বোনা আরো সুন্দর হলো। কেক তৈরিতে তিনি আরো একটু পটু হলেন। প্রমীলার বিরুদ্ধ মন এদের প্রতি আরো তীব্র বিদ্বেষে ভরে গেল। শেষে অতিষ্ঠ হয়ে বারুদের মতো একদিন ফেটে পড়ল সে। বাড়ি মাথায় করল তীব্র চিৎকারে। হাত পা ছুঁড়ে অমার্জিত ভাষায় গালিগালাজ করল শাশুড়িকে, স্বামীকে, পৃথিবীর সকলকে। রাশি রাশি আগুনের ফুলকি ছিটোতে ছিটোতে যজ্ঞেশ্বর এসে পৌঁছল। তার সাদা রং লাল হলো। ছোট চোখ কুঞ্চনে আরো ছোট দেখালো। চোখের স্তিমিত তারায় পশুর দৃষ্টি ফুটল। মেয়ে নিয়ে যাবার সময় সে প্রতিজ্ঞা করে গেল, আর যদি কখনো এই ইতর চামার দরিদ্র অভদ্র বাড়িতে পাঠায় তার মেয়েকে, তাহলে সে অমুকের অমুক নয়। হিরণময়ী ঘরের জানালায় শিক ধরে দাঁড়িয়ে রইলেন স্তব্ধ হয়ে। রাজেনবাবু বৈবাহিকের ক্রোধ উপশমের উপায় হাতড়াতে লাগলেন। আর সুনির্মল নিজের ঘরে বসে অক্ষম অসহায় রোষে হাতে হাত ঘষতে ঘষতে অস্ফুট উচ্চারণ করলেন, সোয়াইন। ভাই বোনেরা কৌতূহলী হয়ে ভীরু ভীরু চোখে দেখতে লাগলো তামাশা। প্রমীলা বাপের পেছনে পেছনে সদর্পে সরোদনে গাড়িতে গিয়ে বসল। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রাজেনবাবু কিন্তু কিন্তু হয়ে বললেন, কেমন যেন সবকিছু গোলমাল হয়ে গেল। হিরণময় বললেন, শুনুর বিয়ে দেওয়াটা বোধহয় ভালো হয়নি। মিছি মিছি। হিরণময় উঠে গেলেন সেখান থেকে। আর রাত্রে ফাঁকা ঘরে একলা শুয়ে শান্তিতে ঘুমোলো সুনির্মল। মনে মনে একটা আশার ঝলকানি লাগলো, উজ্জ্বল এক খণ্ড হিরে। হয়তো ও আর আসবে না, আসবেই না। হয়তো ঈশ্বর দয়া করলেন এতদিনে। তো এই ছিল লেখিকা প্রতিভা বসুর উপন্যাস বিবাহিতা স্ত্রী প্রথম পর্ব। আমি চেষ্টা করব প্রতিদিন একটা করে পর্ব শেষ করার। আর এর মাঝে এই গল্পটা শেষ করতে আমার 5, 7 কিংবা 10 পর্ব লেগে যেতে পারে। সময় গেলে বুঝতে পারবো আসলে কতখানিক সময় আমার লাগবে। এর মাঝে অবশ্যই অনেক অনেক ধৈর্য ধরে রাখতে হবে। আর আজকে এখানেই শেষ করছি। এর মাঝে গল্প পড়বেন, গল্প শুনবেন, গল্পকে ভালোবাসবেন। ধন্যবাদ।